मैं कहता हूं जो हुआ है वो ट्रेलर है, आपको अच्छा लगा है, लेकिन मैं बहुत अधिक करना चाहता हूं। वाह मोदी जी वाह, দেশের অর্থনীতি বিপন্ন আর উনি বলছেন ट्रेलर है। আজকে যে পেট্রোল আমরা কিনেছি 70 টাকায় সেই পেট্রোল আজকে 105 টাকা। উনি বলছেন ट्रेलर है। দেশের স্বাস্থ্য থেকে দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা আজকে পঙ্গু হয়ে গেছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আর উনি বলছেন ट्रेलर है। দেশে প্রতিনিয়ত হিন্দু মুসলিম দাঙ্গা চলছে, হানাহানি চলছে। আর উনি বলছেন ट्रेलर है। 450 টাকার গ্যাস আজকে ভারতবর্ষে 1100 টাকা। আর উনি বলছেন ट्रेलर है। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 125টা দেশের মধ্যে এখন 111 নম্বর স্থানে, অর্থাৎ ভারত নেপাল পাকিস্তান বাংলাদেশের থেকেও পিছনে হাঙ্গারে ক্ষুধার্ততে। আর উনি বলছেন ट्रेलर है। সমস্ত মিডিয়া রয়েছে সে সমস্ত মিডিয়ার স্বাধীন চেতনাকে শেষ করে দিয়েছেন। মিডিয়ার ইন্ডেক্সে, স্বাধীন মিডিয়ার ইন্ডেক্সে ভারতবর্ষ আজকে 100রও পিছনে চলে গিয়েছে। আর উনি বলছেন ट्रेलर है। বেকারত্বে আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে 45 বছরের রেকর্ড একদম ভাঙচুর হয়ে গেছে। বেকার আরো বেকার হয়ে যাচ্ছে, গরিব মানুষ দিনের পর দিন গরিব হচ্ছে, বড়লোক ধনী ধনকুবেররা দিনের পর দিন নিজেদের সম্পত্তি বাড়াচ্ছেন। উনি বলছেন ट्रेलर है। দেশের কৃষকরা, যে কৃষকরা আমাদেরকে অন্ন দিচ্ছে দিনের পর দিন, সেই সমস্ত কৃষকরা যখন দিল্লির বর্ডারে নিজেদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করছিল, তাদেরকে লাঠি পেটা করে সেখান থেকে ভাগিয়ে দিয়ে তাদেরকে লাঠি পেটা করা হয় এবং তাদের প্রায় সেই কৃষকদের 750 কৃষক শহীদ হয় সেই আন্দোলনে। আর উনি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার, সিনেমা এখনো বাকি। দেশের আমাদের যে গর্ব গোল্ড মেডেলিস্ট অলিম্পিয়ানরা, তাদেরকে ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হয়, শ্লীলতাহানির জন্য তাই সেই বিজেপি এমপির বিরুদ্ধে আন্দোলন করতে হয়, তাদেরকে লাঠি পেটা করে দিল্লি থেকে তুলে আনা হয়। আর উনি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। মণিপুরে বিবস্ত্র করে মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, উনি বলছেন ট্রেলার। দিনের পর দিন এই রকম ছবি ভারতবর্ষে ঘটছে আর উনি বলছেন ট্রেলার। আর সত্যিই যদি এটা ট্রেলার হয়ে থাকে তাহলে সিনেমাটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা ট্রেলারে দেখেই এবারে স্টপ হবেন। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার পেজে এবং আপনাদেরকে আবার একবার রিকোয়েস্ট করবো আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে সামনের দিকে শেয়ার করবেন। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই করোনার পরে, লকডাউনের পরে যখন নতুন আমাদের অর্থনীতির বাজার খুলেছিল আবার, তখন একটা রিপোর্ট বেরিয়েছিল 2021, 22, 23 এই সময়টার সময় একটা রিপোর্ট, এবং সেই রিপোর্টটা আমি দেখলাম আজকে ফেসবুকে, ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি যে 2014 সালের আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল অর্থনীতিতে, আর বর্তমান যুগে দাঁড়িয়ে করোনার পরে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদীর আমলে কি অবস্থা আমাদের অর্থনীতির। গরিব মানুষ দিনের পর দিন আরো গরিব হয়ে যাচ্ছে, বড়লোক মানুষ দিনের পর দিন ধনকুবের হচ্ছে, বলছে সমস্ত কিছু ডেটা বলছে, রিপোর্ট বলছে। আমাদের আন্তর্জাতিক বাজারের একটি বহুল প্রচলিত সংস্থা রয়েছে যারা গরিব মানুষদেরকে নিয়ে সার্ভে করে, বিভিন্ন দেশে তারা সার্ভে করে বেড়ায় এবং ভারতবর্ষে তারা যখন সার্ভে করতে আসে, তারা ভারতবর্ষের মানুষদেরকে, গরিবদেরকে নিয়ে সার্ভে করার পর দেখে যে ভারতবর্ষের গরিব কিন্তু দিনের পর দিন ক্ষুধার্ত, দিনের পর দিন তারা অর্থনীতিতে পিছিয়ে পড়ছে। আর ভারতবর্ষের একটি সংখ্যক সম্প্রদায়, যেটা মাত্র 1 থেকে 2%, সেই সম্প্রদায় ধনকুবের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু গদি মিডিয়া দেখাচ্ছে যে ভারতবর্ষের ক্যাপিটাল বাড়ছে, ভারতবর্ষের জিডিপি বাড়ছে, টাকা বাড়ছে, কিন্তু হিসাবটা আপনাদেরকে একবার বুঝিয়ে দিই যে ধরে নিন ভারতবর্ষের হাতে রয়েছে 10 টাকা আর জনসংখ্যাও রয়েছে 10 জন। এইভাবে হিসাবটা আপনাদেরকে সোজা ভাষায় বোঝাচ্ছি যে ভারতের হাতে রয়েছে 10 টাকা এবং জনসংখ্যাও 10 জন, কিন্তু সেই 10 টাকার মধ্যে 9 টাকা 90 পয়সা রয়েছে মাত্র একজনের হাতে, আর বাকি 9 জনের হাতে মাত্র 10 পয়সা। তাহলে ভাবুন সেই বাকি 9 জনের কি করুণ দশা হবে। আর যখন গ্লোবাল ইন্ডেক্সে, গ্লোবাল মিডিয়াতে, ভারতবর্ষের গদি মিডিয়াতে দেখানো হচ্ছে, তখন তো দেখানো হচ্ছে দেখুন ভারতবর্ষ কত ধনকুবের, ভারতবর্ষ কত বড় লোক, 10 টাকা রয়েছে ভারতবর্ষের হাতে। কিন্তু তারা এই ডিটেলসটা আপনাদেরকে বলবে না যে ভারতবর্ষের গরিবরা প্রায় শেষ হয়ে গেছে, মধ্যবিত্তরা প্রায় শেষ হয়ে গেছে করোনার পরে ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে গিয়েছে, বিভিন্ন মানুষ দেনার দায়ে আত্মহত্যা করছে দিনের পর দিন। আর এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু এই 2014 থেকে 24-এর মধ্যে, অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী যিনি বিজেপির কথা অনুযায়ী বিষ্ণুর দশম অবতার। আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই, এই রিপোর্টটা ভয়ানক রিপোর্ট, আপনারা দেখুন এবং সামনে অবশ্যই আপনারা শেয়ার করবেন। দেখুন, कहने को तो सिर्फ एक शब्द है लेकिन इसके पीछे पूरा का पूरा समाजशास्त्र काम करता है और यह शब्द है आर्थिक असमानता। आर्थिक असमानता, इस शब्द को आपने नेताओं के भाषणों में, समाजवाद की किताबों में या फिर गरीबों पर भाषण देने वाले बुद्धिजीवियों के मुंह से अक्सर सुना होगा। लेकिन यह आर्थिक असमानता होती क्या है, हम इसे कुछ आंकड़ों के जरिए आपको समझाना चाहते हैं और ये आंकड़े कुछ ऐसे हैं कि आप भी सोचने पर मजबूर हो जाएंगे। दुनिया भर में गरीबी की स्थिति पर नजर रखने वाली संस्था है ऑक्सफैम, ये वही संस्था है, ऑक्सफैम की रिपोर्ट है।
इसने भारत को लेकर एक रिपोर्ट जारी की और यह रिपोर्ट बताती है कि समाज का एक तबका तो और अमीर होता जा रहा है, लेकिन दूसरा तबका और गरीब होता जा रहा है। और यह रिपोर्ट बताती है कि आज देश की 40% से ज्यादा संपत्ति पर सिर्फ 1% लोगों का कब्जा है, जबकि देश की आधी आबादी यानी कि 50% लोगों के पास पूरे देश की सिर्फ 3% संपत्ति ही है। इस रिपोर्ट में यह दावा किया जा रहा है। इसमें भी देश के 21 अरबपति तो ऐसे हैं जिनके पास 70 करोड़ लोगों से ज्यादा दौलत है, यानी देश के 70 करोड़ लोग एक तरफ और ये 21 लोग एक तरफ। इसे ही आर्थिक असमानता कहते हैं। और आज अगर देश के टॉप 100 अमीर लोगों की संपत्ति को जोड़ लिया जाए तो यह करीब 54.12 लाख करोड़ रुपए होती है। और यह रकम इतनी ज्यादा है कि इससे 1.5 साल तक पूरे देश का खर्च चलाया जा सकता है। लेकिन इससे भी ज्यादा हैरान करने वाली बात यह है कि देश में भले ही अरबपति और उनकी दौलत में बेहिसाब इजाफा हो रहा हो, लेकिन टैक्स देने के मामले में उनकी हिस्सेदारी घटती जा रही है, जबकि देश में गरीब लोग अमीरों की तुलना में कहीं ज्यादा टैक्स चुका रहे हैं। ऑक्सफैम की यह रिपोर्ट दावा करती है कि वर्ष 2021-22 में सरकार ने जीएसटी के जरिए जितने भी टैक्स वसूले उसमें 64.3% हिस्सेदारी आर्थिक पायदान पर सबसे नीचे मौजूद 50% लोगों की है, जबकि जो सबसे अमीर 10% लोग हैं टैक्स कलेक्शन में उनका योगदान सिर्फ 3% है। इस रिपोर्ट के अनुसार अगर भारत के 10 सबसे अमीर लोगों पर 5% टैक्स लगा दिया जाए तो इससे इतनी रकम मिल सकती है कि जिससे देश के सभी बच्चों को स्कूल भेजा जा सकता है। और अगर इन अमीरों पर सिर्फ एक बार 2% टैक्स लगा दिया जाए तो इससे भी इतनी राशि मिल जाएगी जिससे अगले 3 वर्षों तक सभी कुपोषित लोगों को पर्याप्त भोजन मुहैया करवाया जा सकता है। হিন্দি ভাষায় জি নিউজের রিপোর্টটা তো আপনারা দেখলেন, আপনাদেরকে বাংলা ভাষায় এবিপি আনন্দের রিপোর্টটাও দেখাবো। এবিপি আনন্দীও 2022 সালের শেষের দিকে আসার পরে এই রিপোর্টটা তারা খবর করেছিল, সেই সময় তাদের খবরটাও আমরা বের করে দেখলাম এবং দেখলাম যে বাংলা ভাষায় তারা সেই রিপোর্টটা আপনাদের সামনে জনতার সামনে তুলে ধরেছিল। যারা সেই রিপোর্ট দেখেননি, যারা সেই রিপোর্টটা ভেঙে বুঝতে পারেননি, এই এবিপি আনন্দে বাংলায় সেই রিপোর্টটা করা আছে, আপনাদেরকে বাংলাটাও চালিয়ে দেখাচ্ছি। আপনারা একবার ভেবে দেখবেন এই রিপোর্টটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আগামী দিনে ভারতবর্ষের অবস্থা কিরকম হচ্ছে, মারাত্মক অবস্থা। ভেবে দেখুন, গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক দিনের পর দিন পয়সা বাড়ছে। ভারতবর্ষের 2% মানুষের হাতে ভারতবর্ষের প্রায় 50% সম্পত্তি রয়েছে। এক ভয়ানক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আপনাদেরকে এবিপি আনন্দের সেই রিপোর্টটা একবার দেখাই, দেখুন। করোনাকালে ভারতে গরিব আরো গরিব হচ্ছে আর ধনীরা আরো ফুলে ফেপে উঠেছে। অক্সফ্যামের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এই চমকে দেওয়ার মতো তথ্য। গত 2 বছরে করোনা এবং লকডাউনের ধাক্কায় বহু মানুষ চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছেন। রোজগারের সদস্য করোনায় প্রাণ হারানোয় অনেক পরিবার কার্যত ভেসে গেছে, অনেকের বেতনে কোপ পড়েছে। কিন্তু এই মুদ্রার একটা অন্য পিঠ রয়েছে যা চমকে দেওয়ার মতো। অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী 2021-এ ভারতের 84% পরিবারের আয় যখন কমেছে, ঠিক সেই সময় ভারতের ধন কুবেরের তালিকায় নাম লিখিয়েছেন আরো 40 জন, যার ফলে ভারতের ধন কুবেরের সংখ্যা 102 থেকে বেড়ে হয়েছে 142। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের আগে বিভিন্ন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট প্রকাশ করে অক্সফ্যাম। তাদের এবারের রিপোর্টের শিরোনাম ইনইকুয়ালিটি কিলস। রিপোর্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে বৈষম্যের ছবিটা। অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে ভারতের ধনীতম 98 জনের কাছে যত সম্পত্তি আছে সেটা দেশের দরিদ্রতম 55.5 কোটি মানুষের মিলিত সম্পত্তির সমান। অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী 2020 সালে চরম দারিদ্র্যে গ্রাসে পড়েছেন 4 কোটি 60 লক্ষ ভারতীয়। উল্টো দিকে 2020 মার্চ থেকে 2021 সালে 30 নভেম্বর অবধি ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ 23.14 লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে 53.16 লক্ষ কোটি। এই তথ্য লুকিয়ে রাখা এবং তথ্য সরকারিভাবে না দেওয়া ফলে একটা পলিসির ক্ষেত্রে সরকারের বিরাট গাফিলতি রয়ে যাচ্ছে। এটাকে অ্যাড্রেস করার একটাই রাস্তা, যে কর্মসংস্থান বাড়ানো, অর্থাৎ আর্থিকভাবে যে গোষ্ঠী পিছিয়ে রয়েছেন তাদের জন্য খানিক আর্থিক সংস্থানের প্রবন্ধন একটা করা সরকারের তরফে, এবং এটা কিন্তু বেসরকারি ক্ষেত্রে হওয়া অসম্ভব। অক্সফ্যামের রিপোর্টে আরো বলা হয়েছে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার যখন প্রায় 15% পৌঁছে যায়, তখনই 2021 সালে ভারতের ধনকুবেরের সংখ্যা এক ধাক্কায় 39% বৃদ্ধি পায়। এই রিপোর্ট অনুযায়ী করোনাকালে 2020-21 অর্থবর্ষে যখন দেশের স্বাস্থ্য বাজেটে 10% এবং শিক্ষা খাতে 6% বরাদ্দ ছাঁটাই করা হয়েছিল, তখন 2021-এ ভারতের 100 জন ধনীতম ব্যক্তির সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় 57.3 লক্ষ কোটি টাকা, যা কিনার রেকর্ড। অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে ভারতের 98 জন ধনকুবেরের সম্পত্তির উপর 4% কর বসালে তার থেকে যা আয় হবে তাতে 17 বছর মিড ডে মিল প্রকল্প চালানো যাবে। আর অন্তত 1% সম্পত্তি কর নিলে তা দিয়েও স্কুল শিক্ষা কিংবা আয়ুষ্মান ভারত যে কোনো একটি প্রকল্প চালানোর খরচ উঠে আসবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গ্রাম বাংলা, প্রত্যন্ত গ্রাম বাংলা, প্রত্যেকটা মানুষের বাড়িতে যেখানে যেখানে মোবাইল রয়েছে এই সমস্ত রিপোর্ট যাওয়া উচিত।
এই সমস্ত খবর পৌঁছানো উচিত। কারণ এখন যদি আপনি রিপাবলিক বাংলা চালান, কি দেখবেন জানেন? এই সমস্ত আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়, তারা এখন দেখাচ্ছে বাংলাদেশের ইউনিসের কি হবে সেইটা নিয়ে তারা চিন্তা করছে। এবিপি আনন্দ যদি এই মুহূর্তে দেখতে বসেন, সেখানে দেখবেন ডিবেট শো চলছে কোনো একটা ছোটখাটো ব্যাপার নিয়ে, একেবারেই দেশীয় বিষয় নয়, এত বড় গ্লোবাল বিষয় নয়, ছোটখাটো ব্যাপার নিয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত শ্রাদ্ধ করানো চলছে। কিন্তু এই সমস্ত ডেটাগুলো মানুষের মোবাইলে মোবাইলে পৌঁছানো দরকার। যে ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে বানালাম, সেখানে আমি কিন্তু কোনো তথ্য নিজে ভাবে দিলাম না আপনাদের কাছে। সেই সমস্ত নিউজ মিডিয়া তৎকালীন যে রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টটা অত্যন্ত ভগ্ন দশায় খুব সুন্দরভাবে ডিটেলসে বলা হয়েছে, সেই জন্য সেই রিপোর্টটাই আপনাদেরকে দেখালাম, এবং এটা বুঝতে আপনাদের সুবিধা হবে এবং বোঝাতেও আপনাদের সুবিধা হবে। তাই সাধারণ মানুষের কাছে এই ভিডিওটাকে ফরওয়ার্ড করে একবার বুঝিয়ে দিন যে ট্রেলারটা প্রথমেই আপনি নরেন্দ্র মোদীর মুখে শুনলেন, সেই ট্রেলারটা কি এখনো দেখতে চান? সেই ট্রেলারের পূর্ণ সিনেমা কি আপনারা দেখতে চান? যদি দেখতে চান তাহলে কিন্তু আপনার আমারই ভবিষ্যৎ অন্ধকার। মুকেশ আম্বানি, আদানি, বিড়লা, এদের ভবিষ্যৎ কিন্তু আরো উজ্জ্বল। আজকে চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।